ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথটিক্স। আজকে তোমাদের কাছে যে বিষয়টি নিয়ে আমি এসেছি, গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, সেটা হচ্ছে জিওগ্রাফি। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে, আর তোমাদের সেই অনুরোধেই আমি তোমাদের কাছে আবারও একবার এলাম। আর এই যে আর 4টে বা 5টে 3-4টে দিন, আর সেই 3-4টে দিনে তোমার কাজ হচ্ছে বইগুলোকে রিভিশন দেওয়া। শুরু থেকে নিয়ে বইগুলোকে রিভিশন দেওয়া, খুঁটিয়ে দেখে নেওয়া কোন জিনিসটা আমার কোন জায়গাতে খামতে থেকে গেছে। তারপরেও আমি তোমাদের এই জিওগ্রাফির কিছু লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। এই জিওগ্রাফি সাজেশনগুলো তুমি দেখে নাও, শুনে নাও, খাতায় নোট ডাউন করো। আশা করি এর থেকে তুমি ভালো ফল করতে পারবে। আমি 100% কখনোই বলবো না, কারণ আমি জ্যোতিষ নই, আমি ভগবান নয়। ফলে কিন্তু আজকে যে কোশ্চেনগুলো আমি বলতে যাচ্ছি তোমাদেরকে, যে এক্সপিরিয়েন্সের কথা নিয়ে এসেছি, যে সাবজেক্টটা অর্থাৎ জিওগ্রাফি নিয়ে তোমাদের এই সাজেশনগুলো নিয়ে এসেছি, তুমি দেখে যাও, তুমি এর ওপর আমল করো, এর ওপর প্র্যাকটিস করো। এই কটা দিন দেখে নাও তুমি কোন জায়গাটা ছেড়ে দিয়েছো বা কোন জায়গা তোমার মুখস্থ করতে হবে। সেই কটা বেশি দেবো না, সেই কটা লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর। 5 নম্বরও 2+3 করে ভাঙা থাকে। তো এই 2, 3, 5 নম্বর প্রশ্নগুলো আজ আমি তোমাদের বলে দেবো। তোমরা অবশ্যই রেডি হয়ে চটপট বসে নাও, খাতা নিয়ে দেখে নাও তোমার এই জিনিসগুলো জানা আছে কিনা, অর্থাৎ তুমি এই জিনিসগুলো পড়েছো কিনা, অর্থাৎ তোমাদের পড়তে হবে কিনা দেখে নাও। আমি লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমাদের কাছে আজ এলাম। তো একটু খাতায় লেখো, আমি বলে দিচ্ছি পরপর। প্রথম যে আমি চ্যাপ্টার থেকে বলবো সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল এবং তৃতীয় অধ্যায় হচ্ছে বাড়িমণ্ডল। এই 3টে অধ্যায় থেকে আমি তোমাদের পরপর আমি প্রথমে 2 নম্বর কোশ্চেনে চলে যাই। 2 নম্বর কোশ্চেন যেগুলো থাকতে পারে সেগুলো এরকম। অবশ্যই খাতা নিয়ে বসে যাও, আমি কোশ্চেনগুলো বলে দিচ্ছি। দেখো, প্রথম যে কোশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধ্রিয়ান কাকে বলে। ধ্রিয়ান কাকে বলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মুখ থেকেও সব শুনে নাও এবং লিখে নাও, কিন্তু অবশ্যই লাস্ট মিনিট সাজেশন খুব গুরুত্বপূর্ণ। 70 to 80% কমন আসছে, তুমি জেনে নাও। চলো আমরা শুরু করে। প্রথম কথা বললাম যে ধ্রিয়ান কাকে বলে। 2 নম্বর, দক্ষিণ গোলার্ধের দুটি উষ্ণ মরুভূমির নাম তোমাকে কিন্তু লিখতে হবে। দক্ষিণ গোলার্ধের দুটো উষ্ণ মরুভূমির নাম। তারপর হচ্ছে ঝুলন্ত উপত্যকা কাকে বলে। ঝুলন্ত উপত্যকা কাকে বলে। ইউ আকৃতি উপত্যকা বলতে তুমি কি বোঝো। ইউ আকৃতি উপত্যকা বলতে তুমি কি বোঝো। আর যখন এই প্রশ্ন উত্তরগুলো লিখবে, পাশে কিন্তু অবশ্যই জিওগ্রাফির জন্য পাশে একটা ডায়াগ্রাম কিন্তু তোমাকে এঁকে দিতে হবে। অবশ্যই ডায়াগ্রাম, ভূগোলের ক্ষেত্রে ডায়াগ্রাম কিন্তু অনেক নম্বর ক্যারি করে, সে ডায়াগ্রাম কিন্তু তোমাদের দিতে হবে, চিত্র দিতে হবে। তারপর প্রশ্ন হচ্ছে নদী অববাহিকা ও জলবিভাজিকা বলতে কি বোঝো। এগুলো আমি 2 নম্বর প্রশ্নগুলো বলছি। কিউসেক ও কিউমেক কি। কিউসেক ও কিউমেক কি। বাষ্পীভবন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বায়ুর আর্দ্রতার গুরুত্ব। বায়ুর আর্দ্রতার গুরুত্ব পরে আমি চলে যাচ্ছি। দেখো, ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম। সম্পৃক্ত বায়ু বলতে কি বোঝো। সম্পৃক্ত বায়ু বলতে কি বোঝো। আপেক্ষিক আর্দ্রতার গুরুত্ব কি। এগুলো সবই 2 নম্বর। হ্যারিকেন বলতে কি বোঝো। জেট বায়ু। জেট বায়ু কিন্তু দারুণ এবারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা 2 নম্বরের দিক কি 3 নম্বরের দিক কি 5 নম্বরের দিক, তোমার জেট বায়ু কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমার জেট বায়ু কিন্তু আসবে। জেট বায়ুর সঙ্গে মৌসুমের সম্পর্ক যেটা আছে সেটা আসতে হবে। জেট বায়ুর বৈশিষ্ট্য যেটা আছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে গর্জনশীল চল্লিশে কি। চিনুক কি। বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের মধ্যে 2টি পার্থক্য। ওকে, নেক্সট টাইম বলবো সমচাপ রেখা কি, জেট বায়ু কি। গ্রিন হাউস গ্যাসের নাম। কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম। 6 গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার বলতে কি বোঝো। বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উষ্ণ হয়। ওকে, বায়ুমণ্ডল কি কি পদ্ধতিতে উষ্ণ হয়। মুখ্য জোয়ার গৌণ জোয়ার কাকে বলে। জোয়ার ভাটা বলতে কি বোঝো। এগুলো সবটাই কিন্তু 2 নম্বর। এবার আমি 3 নম্বরে চলে আসি। নদী উপত্যকা আই বা ভি আকৃতির, কিন্তু হিমবাহ উপত্যকা ইউ আকৃতির হয় কেন। হিমবাহের উপত্যকা ইউ আকৃতির হয় কেন, তুমি দেখে নাও, লিখে নাও। নেক্সট, জলচক্রের অংশ হিসেবে নদীর ভূমিকা কতখানি। অবশ্যই সব মানে সমুদ্রের পর কিন্তু সেকেন্ড ভূমিকা পালন করে আমাদের নদী। সো জলচক্রের জন্য নদী কতটা ভূমিকা পালন করে সেটা তোমাদের লিখতে হবে। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় বা অশ্বক্ষুরাকৃতি হ্রদ টিকা লেখো, পাশে একটা ডায়াগ্রাম অবশ্যই দিবে। নদীর নিম্ন গতিতে বদ্বীপ সৃষ্টি হয় কেন। নদীর নিম্ন গতিতে বদ্বীপ সৃষ্টি হয় কেন। কুয়াশা ও শিশির অধক্ষেপণ নয় কেন। কুয়াশা ও শিশির অধক্ষেপণ নয় কেন। পৃথিবীর কোথায় কোথায় তুন্দ্রা জলবায়ু অঞ্চল দেখা যায়। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য। নিরক্ষীয় জলবায়ুর অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। অবশ্যই আসবে নিরক্ষীয় জলবায়ু এবং তুন্দ্রার মধ্যে যে কোনো কিন্তু একটা দিতে পারে। জেট স্ট্রিমের গুরুত্ব লেখো। এটা আগেও বললাম 2 নম্বর, এটা 3 নম্বরের জন্যও কিন্তু থাকতে পারে। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিম দিকে শীতকালে বৃষ্টিপাত হয় কেন। পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশের পশ্চিম দিকে শীতকালে বৃষ্টিপাত হয় কেন। চলো নেক্সটে চলে যাই।
ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণ মরুভূমি সৃষ্টির কারণ কি? আমি তোমাদের যে কটা কোশ্চেন রেডি করেছি এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ, প্রায় আসার মতো, আমি সেগুলো তোমাদের আজ এই লাস্ট মিনিট সাজেশনে তোমাদের আমি সাপ্লাই করছি। ওকে, তো লিখে নাও, ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণ মরুভূমি সৃষ্টির কারণ কি? বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো, এর প্রভাব লেখো, বিশ্ব উষ্ণায়ন এবং তার প্রভাব। গ্রিন হাউস এফেক্ট বলতে কি বোঝো, ওই বিশ্ব উষ্ণায়ন আর গ্রিন হাউস এফেক্ট এই দুটোর মধ্যে কিন্তু দুটো আসতে পারে, আবার যে কোনো একটা সম্বন্ধে টিকা লিখতেও দিতে পারে, সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো, আর এল নিনো বলতে কি বোঝো, পৃথিবীব্যাপী এর প্রভাব কতখানি, এল নিনো এবং তার প্রভাব, এল নিনো এবং তার প্রভাব। চলে আর এটা এটা তো বললাম। ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দুইটি পার্থক্য, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে দুইটি পার্থক্য তোমাকে অবশ্যই করে যেতে হবে। বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে প্রাণীর সৃষ্টি হতো না, এর কারণ তোমাকে ব্যাখ্যা করতে হবে। বায়ুমণ্ডল না থাকলে পৃথিবীতে প্রাণীর সৃষ্টি হতো না, এর কারণ কি? ট্রপোস্ফিয়ারের তিনটি বৈশিষ্ট্য তোমাকে করে যেতে হবে। বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের গুরুত্ব এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের গুরুত্ব, এগুলো প্রত্যেকটা আমি প্রথম তিনটে অধ্যায় থেকে আমি তোমাদের বলে দিচ্ছি। পেরিজি অ্যাপোজির মধ্যে পার্থক্য, পেরিগি অনেক বইতে পেরিজি, অনেক বইতে পেরিগি লেখা থাকে, তো ওটা লিখে নাও। পেরিজি অ্যাপোজির মধ্যে প্রধান পার্থক্যগুলি কি কি? ওকে, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যায় জোয়ার প্রবল হয় কেন? পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার তীব্রতর হয় কেন? নেক্সট, সমুদ্র স্রোত কিভাবে উপকূলে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে? মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়? মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়? এতে হলো 2 নম্বর, 3 নম্বর চ্যানেল এবং 5 নম্বর আমি হাতে গুনে কয়েকটা প্রশ্ন বলবো। এই তিনটে অধ্যায় থেকে 5 নম্বর মাত্র আমি হাতে গুনে কয়েকটা প্রশ্ন বলবো, তোমরা নোট করো এবং মুখস্থ করতে থাকো। মরু অঞ্চলের প্রসারণ কেন ঘটছে? মরু অঞ্চলের প্রসারণ কেন ঘটছে, এর প্রতিকার হিসেবে তুমি কি কি করতে পারো, অর্থাৎ নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? তারপরে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ। বায়ুর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো তোমাকে বর্ণনা করতে হবে। পাশে কিন্তু প্রত্যেকটা ভূমিরূপের জন্য একটা করে ছবি দিতে হবে, মোটামুটি একটা আউটলাইন টানলেই হবে। পরে আসি বায়ু ক্ষয়কার্যের, সঞ্চয় বললাম আর ক্ষয়কার্যের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু দেবে ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের দুটো ভূমিরূপগুলো গঠন করতে কীভাবে ভূমিরূপগুলো গঠিত হয় বা ভূমিরূপগুলো বর্ণনা সেগুলো কিন্তু তোমাদের দিতে পারে। এবার দেখা গেলো সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো দিল, ক্ষয়কার্যের ফলে দিল না, বাট তোমার 2 নম্বর কোশ্চেনে কিন্তু থাকতে পারে যে এই ভূমিরূপের সম্বন্ধে ব্যাখ্যা করো বা টিকা লেখো, ফলে দুটোই তোমাকে করে যেতে হবে। পরেরটা বলবো, হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। তারপর চলে আসবি হিমবাহ ও জলধারার মৃত সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ। হিমবাহ ও জলধারার মৃত সঞ্চয়ের ফলে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আর চলে আসি পরের কোশ্চেন, আমি চলে আসি পিরামিড চূড়া কি? খুব গুরুত্বপূর্ণ, 2 নম্বরের জন্য হলেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ। আমি বলতে বলে গেছি পিরামিড চূড়া দিতে পারে। তারপর গঙ্গা পদ্মা মেঘনা বদ্বীপের সক্রিয় অংশের উপর পৃথিবীব্যাপী জলবায়ুর পরিবর্তনের প্রভাব কতখানি? এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই দেখে যাবে। জলপ্রপাত সৃষ্টির কারণ এবং তার সাথে সাথে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো তোমাকে দেখে যেতে হবে। এই কটা আমি বললাম, এই কটা খুব গুরুত্বপূর্ণ। সঙ্গে আমি 2 নম্বর বলেছিলাম, 3 নম্বর বলেছিলাম যে ভূমধ্যসাগরের জলবায়ুর একটা বৈশিষ্ট্য, তো এই ভূমধ্যসাগরীয় আর তুন্দ্রা জলের মধ্যে কিন্তু একটা তোমাদের দিচ্ছে। তারপরে আমি চলে আসবো আয়ন বায়ু পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য একটা করে যেতে পারো, কিংবা নিয়ত বায়ু যে আমাদের 3টে আছে, নিয়ত বায়ু যে কোনো একটা প্রকারের বর্ণনা তোমাদের কিন্তু দিতে হতে পারে। ওকে, আয়ন বায়ু আছে, পশ্চিমা বায়ু আছে, মেরু বায়ু আছে, যে কোনো একটা বৈশিষ্ট্য অবস্থান কিন্তু তোমাদের দিতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ নিয়ত বায়ুর মধ্যে। আর যেটা এই চ্যাপ্টারে এই অধ্যায়ে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ, বায়ুমণ্ডল সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি এতক্ষণ যতগুলো কোশ্চেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক। মৌসুমী বায়ুর সঙ্গে জেট বায়ুর সম্পর্ক কিন্তু আলোচনা করতে হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা নোট করো। পরের চ্যাপ্টারে আমি ঢুকে যাবো, এটা আমাদের প্রথম 3টে অধ্যায় বললাম, খুব বেশি বলিনি, প্রথম 3টে অধ্যায় থেকে আমি কিন্তু এই কটা প্রশ্ন তোমাদের বলে দিলাম। এবং পরবর্তী চ্যাপ্টারে আমি চলে যাবো, দেখো দেখে নাও, আমি এর থেকে আর বেশি কোশ্চেন দেবো না। চতুর্থ অধ্যায় চলে যাবো বর্জ্য ব্যবস্থাপনা। কি বর্জ্য ব্যবস্থাপনা তোমাদের চতুর্থ অধ্যায়, সেখান থেকে আমি 2-3 নম্বরের কোশ্চেনগুলো বলে দিচ্ছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, বর্জ্য পদার্থ কি? এটা তোমরা সবাই জানো, এটা করে নিতে পারো, এটা করতেই হবে, ধারণা ক্লিয়ার হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে। 2 নম্বর, জৈব অভঙ্গুর বর্জ্য কি? জৈব অভঙ্গুর বর্জ্য কি? প্লাস্টিক কি ধরনের বর্জ্য? এর মূল সমস্যা কি? বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো? সবুজায়ন,
বা গ্রিন কেমিস্ট্রি, সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি বলতে কি বোঝায়? খুব ভালো প্রশ্ন। ফ্লাই অ্যাশের গুরুত্ব বর্তমানে বৃদ্ধি পাচ্ছে কেন? ফ্লাই অ্যাশের গুরুত্ব বর্তমানে বৃদ্ধি পাচ্ছে কেন এটাও তোমাদের দেখে যেতে হবে। ল্যান্ডফিল কি? দেখে যেতে হবে। ভার্মি কম্পোস্টিং, ভার্মি কম্পোস্টিং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের নোট ডাউন করো। এবার চলে আসবে 3 নম্বর প্রশ্নতে। মাত্র কয়েকটা বললাম, এই কয়েকটা পড়ে যাও, আশা করি পেয়ে যাবে। পরিবেশে বিভিন্ন বিষাক্ত যে বর্জ্যগুলো আছে সেগুলো বর্ণনা তোমাকে দিতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা, এই যে একটা কোশ্চেন, বর্জ্য ব্যবস্থাপনায় 3R কথাটির অর্থ কি? এই 3R কথাটির গুরুত্ব কিন্তু তোমাদের এবারে দিতে হতে পারে। রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। ভালো করে মন দিয়ে পড়ে নাও, দেখে নাও। পরের প্রশ্ন হচ্ছে, তোমাদের তো বললাম ল্যান্ডফিল কি কি পদ্ধতিতে কঠিন বর্জ্য পদার্থের অপসারণ করা হয়? কি কি পদ্ধতিতে কঠিন বর্জ্যগুলো অপসারণ করা হয়? নেক্সট দেখো, আমি তোমাদের যে প্রশ্নগুলো নিয়ে এসেছি। তারপর হচ্ছে গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচিগুলি কি কি? গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচিগুলি কি কি হয়েছে? তোমাদের লাস্ট মিনিট সাজেশন অবশ্যই সাপ্লাই করছি। এবং দেখো, এরপর আমি পরবর্তী অধ্যায়ে ঢুকে যাবো পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় একসাথে, মানে বাকি যেগুলো আঞ্চলিক অধ্যায় আছে সেগুলো প্রাকৃতিক আর অর্থনৈতিক পরিবেশ। এবার আমি ওগুলো থেকেই বলছি। দেখো, এই কটা কোশ্চেন আমি বলবো, আশা করি তোমরা এর মধ্যে কিন্তু পেয়ে যাবে। আজ লাস্ট মিনিট সাজেশন তোমাদের এনেছি। এই 2-3 দিন 4 দিন যেগুলো আছে, সময় আছে, তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করো। আশা করি তোমাদের রেজাল্ট কিন্তু ভালো হবে। আমরা পরবর্তী অধ্যায়ে চলে এসেছি। এবার 2 নম্বরগুলো একটু বলে দিই। ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন কি? ম্যাকমোহন লাইন ও র্যাডক্লিফ লাইন কি? ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রসারিত হয়েছে? দক্ষিণ ভারতের যে কোনো দুটি গিরিপথের নাম। দক্ষিণ ভারতের দুটি গিরিপথের নাম। ভারতে একটা আগ্নেয় পর্বতের নাম লেখো, এর অবস্থান কিন্তু অবশ্যই তোমাদের লিখতে হবে। করমণ্ডল উপকূল কোথায় অবস্থিত? গঙ্গার যে কোনো দুটি উপনদীর নাম। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? এটি কোন নদীর তীরে অবস্থিত? ওকে। প্লাবন খাল কাকে বলে? আশ্বিনের ঝড় কি? খুব গুরুত্বপূর্ণ। ভারতের কোথায় কোথায় লু বায়ু প্রবাহিত হয়? ভূমিক্ষয় বা মৃত্তিকা ক্ষয়ের সমস্যার সমাধানের পদ্ধতিগুলি সম্পর্কে লেখো। ভারতের কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি থাকা যায়? ভারতের কোন অঞ্চলে ল্যাটেরাইট মাটি থাকা যায়? ভারতের কোথায় কোথায় মৃত্তিকা ক্ষয় প্রাধান্য বেশি? উপকূলীয় মাটির বৈশিষ্ট্য। ধাপ চাষ কিভাবে মাটি ক্ষয় রোধ করে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্যে ভারতের কোথায় কোথায় দেখা যায়? এর বৈশিষ্ট্যগুলি তোমাকে লিখতে হবে। ভারতের শুষ্ক পর্ণমোচী অরণ্যের দুটি বৈশিষ্ট্য। ভারতের শুষ্ক পর্ণমোচী অরণ্যের দুটি বৈশিষ্ট্য তুমি দেখে যাও। অরণ্য সংরক্ষণ কাকে বলে? অর্থকারী ফসল বলতে তুমি কি বোঝো? ওকে। ভারতের ধান উৎপাদনে অগ্রণী রাজ্যগুলির নাম লিখতে হবে। তারপর ভারতের দুটি রেল ইঞ্জিন আর দুটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম তোমাকে মুখস্থ করতে হবে, কারণ এগুলো কিন্তু এমসিকিউ দিতে পারে, ড্যাশে দিতে পারে, দর্শকদের মধ্যেও কিন্তু দিতে পারে। সবচেয়ে আরেকটা প্রশ্ন ভালো হচ্ছে, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে কেন? খাদার ও ভাঙার কাকে বলে? ট্রান্স হিমালয় কি? হিমালয় পর্বত অঞ্চলে কয়েকটি হ্রদের নাম লেখো। আমি আর বেশি সময় তোমাদের নেবো না, আর মাত্র কয়েকটা কোশ্চেন বলবো। এগুলো কিন্তু লাস্ট মিনিট সাজেশন, কিন্তু এগুলো পড়ে যেতেই হবে, না তো কিন্তু তুমি কিন্তু খুব মিস করে যেতে পারো, এটা কিন্তু বলে দিলাম। বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা। বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার উদ্দেশ্য কি? ভৌমজলে অতিরিক্ত ব্যবহার ফলে কি হতে পারে বা তার ফলাফল লেখো। কি কি পদ্ধতিতে বৃষ্টি জল সংরক্ষণ করা যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে শৈলক্ষেপ জাতীয় বৃষ্টিপাত ঘটার কারণ কি? ভারতের কৃষিতে কোন কোন মৃত্তিকা গুরুত্বপূর্ণ? পর্জল মাটি ভারতের কোথায় দেখা যায়? বদ্বীপের লবণাক্ত মাটিতে কি কি জাতীয় অরণ্য দেখা যায়? ভারতের প্রধান তিনটি প্রধান চা উৎপাদক অঞ্চল তোমাকে মুখস্থ করে যেতে হবে। লৌহ ও ইস্পাত শিল্প তে কি কি কাঁচামাল লাগে? নগরায়ণ কাকে বলে? তারপরে আমি 3 নম্বর প্রশ্ন চলে আসছে, 3 নম্বরের উত্তরটা শুনে নাও। ভারতের ভৌগোলিক অবস্থানের কিন্তু গুরুত্ব। ভারতকে যেহেতু উপমহাদেশ বলা হয়, এবং ভারতের যে ভৌগোলিক অবস্থান সেটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদের নদীমাতৃক দেশ। ভারতের জনজীবনে উত্তর ভারতের সমভূমির প্রভাব আমি একটু সাইডে দিয়ে রাখলাম, এটা তেমন ইম্পর্টেন্ট নয়, কিন্তু দিয়ে রাখলাম বাই দ্য চান্স, কিন্তু আসতে পারে। কচ্ছের রান ভারতের কোন রাজ্যে অবস্থিত এবং তার ভূমিরূপ কেমন হবে? ওকে। নেক্সট, অসমে প্রতি বছর বন্যা হয় কেন? অসমে প্রতি বছর বন্যা হয় কেন? নেক্সট, ভারতের নদ নদীগুলি জল দূষিত হওয়ার কারণ কি? গঙ্গার দূষণ রোধের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? নেক্সট, জল সংরক্ষণ কি? জল সংরক্ষণের গুরুত্ব লেখো। কয়েকটি বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার নাম লেখো, যেমন কি আছে ভাকরানাঙ্গাল পরিকল্পনা আছে, হীরাকুদ আছে, ময়ূরাক্ষী আছে, এগুলো আছে, তোমরা একটু দেখে যাবে। বৃষ্টি জল সংরক্ষণের সুবিধা কি? ভারতকে বৈচিত্র্যময় জলবায়ু দেশ বলে কেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে জোর সালের ক্ষেত্রে কিন্তু এটা অনেকবারই আসছে, বিজোড় সালের ক্ষেত্রে কিন্তু অনেকবারই আসছে। তো ভারতকে বৈচিত্র্যময় জলবায়ু দেশ বলে কেন? এটা গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করে যাবে। ভারতের পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে বৃষ্টিপাত কম হওয়ার কারণ লেখো। আর তোমাদের বেশি সময় দেবো না, মাত্র আর 2-1 মিনিট সময় নিব আমি। করমণ্ডল উপকূলে বা তামিলনাড়ু অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন?
ভারতের জলবায়ুতে অরণ্যের অবদান লেখো। ওকে, তারপরে আমি চলে আসি ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের ভূমিকা বা সবুজ বিপ্লব বলতে তুমি কি বোঝো সেটা একটা মুখস্থ করে যাবে। তারপর আসি দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, ভারতের সড়কপথ পরিবহনের অসুবিধাগুলি কি কি। এবার আমি 5 নম্বর আসি, 5 নম্বরগুলো কয়েকটা মাত্র দিয়ে তোমাদের আমি এই সাজেশনটাকে আমি শেষ করব। এই মাত্র কয়েকটা সাজেশন, এই কটা দেখে যাও, লাস্ট মিনিট সাজেশন আমি বলে দিলাম, না দেখে গেলে কিন্তু তোমাদের কিন্তু অনেক মিস করে দিতে পারো, সেই জন্য আজ আমার তোমাদের কাছে আসা। তো শুনে নিবে 5 নম্বর প্রশ্নগুলো দেখে নিই। ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাব আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে ভারতের মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ উপায় লেখো। তারপরে চলে আসে ভারতের বনভূমি সংরক্ষণ প্রয়োজনীয় কেন। ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পে কেন্দ্রীভবনের কারণগুলো লেখো। সঙ্গে সঙ্গে বলে রাখো, ভারতে যে কৃষিজ ফসল আছে, ধান গম এসব আছে, পাট আছে, এগুলো কিন্তু প্রাকৃতিক পরিবেশ বা মানবিক পরিবেশ, এই পরিবেশগুলো অর্থাৎ চাষের উপযুক্ত পরিবেশগুলো একটু জেনে যাবে। ওকে, ভারতের দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো। লাস্ট অধ্যায়ে আমি দেবো স্যাটেলাইট বা উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র সূচক মানচিত্র। এখান থেকে মাত্র কয়েকটা কোশ্চেন আমাদের বলে আমি এই ভিডিও শেষ করব। যেমন কি প্রথম প্রশ্ন, ভারতের কয়েকটি উৎক্ষিপ্ত উপগ্রহের নাম লেখো। তড়িৎ চুম্বকীয় বর্ণালী কি, নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে, জিআইএস বা ভৌগোলিক অনুসন্ধান বলতে কি বোঝো, ভূবৈচিত্র সূচক মানচিত্র নির্মাণ সংক্রান্ত কি কি তথ্য থাকে, কৃত্রিম উপগ্রহ বলতে কি বোঝো। আর এর মধ্যে এই চ্যাপ্টারের মধ্যে বড় কোশ্চেন মাত্র দুটো আছে, দূরসংবেদন ব্যবস্থার সুবিধা আর অসুবিধাগুলো উল্লেখ করো, আর উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলো তুমি আলোচনা করো। সঙ্গে আমি বলবো একটু জিও স্টেশনারি বা ভূ সমলে উপগ্রহের যে বৈশিষ্ট্য আছে ওটা একটু দেখে যাবে। তো এই আমি তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আজ লাস্ট মিনিট সাজেশন নিয়ে তোমাদের কাছে এলাম। আশা করি এইগুলো তুমি যদি দেখে যেতে পারো, তো এই আমি যে আজকে সাজেশনগুলো দিলাম সেগুলো কিন্তু সার্থক হবে, এই আশা রাখি। আমি তোমাদের প্রত্যেকটা পরীক্ষা শুভেচ্ছা দিলাম, তোমাদের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সবগুলো পরীক্ষা ভালো হোক, এই দোয়া রাখি। ঠিক আছে, আজকের জন্য গুড বাই। আমাদের সঙ্গে থেকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক বাটন হিট করে দিয়ে আমাদের সঙ্গে থেকো। ওকে, গুড বাই।